স্টুডেন্টস, তোরা মোটামুটি শুনতে পাচ্ছিস এবং আশা করবো যে তোরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে আগের দুটো লেকচার ছিল সেই লেকচারটাকে তোরা কিন্তু শুনে নিয়েছিস। যদি শুনে নিয়ে থাকিস তাহলে খুবই ভালো, যদি না শুনে নিয়ে থাকিস তোরা আগে শুনে নেবার পরেতে তোরা কিন্তু আজকের ক্লাসটাকে ফলো করিস, দেন অনলি তোদের কিন্তু এটা ফ্রুটফুল হতে চলেছে। আদারওয়াইজ তোরা কিন্তু একটা ডিফিকাল্টিস এর মধ্যেই রয়ে যাবে। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন, তোরা দেখে নিবি, আমি সেটা এক্সপেক্ট করব। আজকে আমি যেটা নিয়ে তোদের ডিসকাশন করব সেটা হচ্ছে কি টাইপস অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ কত ধরনের সাম্যাবস্থা হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে আজকের যে ডিসকাশন যে টপিক নিয়ে চলতে থাকবে সেটা হচ্ছে কি দেখতো, টাইপস অফ ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে আমরা সেখান থেকে দেখছি কি, দেখ, টাইপস অফ ইকুইলিব্রিয়াম। প্রথম কথা দেখ, আমরা ইকুইলিব্রিয়াম শিখেছিলাম। ইকুইলিব্রিয়াম বলতে কি শিখেছিলাম না, কোনো বস্তু যেমন আছে তেমন থেকে যা, তাকেই আমরা বলেছিলাম কি ইকুইলিব্রিয়াম। অর্থাৎ কোনো বস্তু যদি রেস্টে থাকে সে চিরকাল রেস্টে থেকে যাওয়া, কোনো বস্তু যদি মোশানেতে থাকে সে চিরকাল মোশানেতে থেকে যাওয়া, এটাকেই আমরা বলেছিলাম কি ইকুইলিব্রিয়াম। এবারেতে দেখ, ইকুইলিব্রিয়ামের সময় তো আমরা আরো একটা ঘটনা বলেছিলাম যে ইকুইলিব্রিয়ামের সময় হতে হয় কি নেট ফোর্স ইকুয়াল টু হতে হয় 0। ওকে, এবারেতে দেখ, যদি ইকুইলিব্রিয়ামটা কনজারভেটিভ ফোর্সের জন্য, ওকে, তাহলে আমাদের পয়েন্ট কি আসছে, ইফ ইকুইলিব্রিয়াম is due to conservative force, is due to conservative force. Okay, তাহলে কনজারভেটিভ ফোর্স মানেই তোদের আমরা সেখান থেকে বলেছিলাম কি সাধারণত সেই ফোর্স গুলো হয় কি ইন্টারনাল। ওকে, তাই আমরা বলছি কি, তার মানে যদি ইকুইলিব্রিয়ামটা কখনো ইন্টারনাল ফোর্সের জন্য হয়, মানে সেখান থেকে আমরা বলবো কত, এফ ইন্টারনাল ইকুয়াল টু 0। এবারেতে দেখ, আমরা আবার ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু কত শিখেছি না, মাইনাস ডিইউ বাই ডিআর, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন। তাহলে দেখ, এখান থেকে ডিইউ বাই ডিআর মাইনাস সেটা ইকুয়াল টু 0, মানে আমরা বলতে পারবো ইকুইলিব্রিয়াম হতে গেলে কনজারভেটিভ ফোর্সের জন্য তোর ডিইউ বাই ডিআর তার ভ্যালুটাকেও হতে হবে কত, 0। হলো, তার মানে দেখ, এখান থেকে তোরা বলতে পারবি ইউ অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি সেটাকে হতে হবে কি কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখ, আমাদের এখান থেকে শিখে নিলাম কি কথা জিনিস, যে ইকুইলিব্রিয়াম হতে গেলে যদি আমাদের নেট ফোর্স ইকুয়াল টু 0 হতে হয় বা ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু 0 হতে হয়, সেখানে কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জিকেও কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, তবেই কিন্তু বডির ইকুইলিব্রিয়াম হবে। তো এবারেতে তোরা চলে আয় আমাদের আজকের টপিক। এটা ছিল কি পুরানো কথা তোদের মনে করিয়ে দেওয়ার জন্য। আজকের টপিকটাতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব বলে ঠিক করেছি সেটা হচ্ছে কি টাইপস অফ ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের এবারেতে তোদের কাছে নোট করিয়ে নি, সেখানে তো আসছে কি দেখতো, দেয়ার আর 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম, 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম। কি কি ইকুইলিব্রিয়াম দেখ, 1 নম্বর খুব কমন কথা তোরা সবাই শিখেছিস, সেটা হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, 2 নম্বর তোরা সেটারও নাম শুনেছিস হয়তো অনেকে, তাকে বলা হয় কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হলো, আর 3 নম্বর যেটাও তোরা হয়তো নাম অনেকেই শুনেছিস, সেটাকে আমরা বলবো কত দেখতো না, সেটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এবারেতে আমাদের এই প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম কি ধরনের, কোনটা কি রকম ভাবে কাজ করে, সেটাকে নিয়ে আমরা একটা পরের পাতাতে কম্পারেটিভ স্টাডি রেখে। ওকে, তো চল পরের পাতাতে চল। তো সেখান থেকে তাহলে আমাদের তিনটে যেহেতু কম্পারেটিভ স্টাডি করব বলে বললাম, না পাশে 3টে ঘটনা কি আমরা লিখে নিই। দেখ, আগে আমরা লিখে নিচ্ছি এখানটাতে স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তারপরেতে আমরা চলে যাই এখানটাতে কার কথা লিখবো, তারপরেতে লিখে নেওয়া হচ্ছে এখানটাতে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হলো, আর আমরা দেখে নেব কোথায় না, আর দেখে নেব হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ওকে, তো স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কিরকম আর আনস্টেবল এর কিরকম, আর
নিউট্রালের কিরকম সেটা দেখার জন্য তোদের ফার্স্ট এই তিনটে ছবি মনে রাখার চেষ্টা কর। কিরকম কথা ছবিটার কথা বলছি দেখো, মনে কর আমাদের এখান থেকে এই তোর এরকম একটা কার্ভ সারফেস আছে। Okay? মনে কর না তোর যেরকম বাটি, সেই বাটি এরকম একটা আছে। এখানটা থেকে এটার মনে রাখার জন্য তোরা কি করবি দেখতো, এই বাটিটাকে উল্টো করে বসিয়ে দেওয়া আছে। আর নিউট্রালটার সময় তোরা মনে কর দেখ এখানটাতে কোনো একটা টেবিল আছে, সেই টেবিলটা এরকম ভাবে বসিয়ে রাখা আছে। Okay? প্রত্যেকটা ক্ষেত্রেই তোরা যেটা করবি সেটাকে এই জিনিসটাকে শেখার জন্য তোরা মাথার মধ্যে কিরকম নিয়ে যাবি জিনিসটাকে দেখতো। দেখ তোরা করবি কি, প্রথম কেসটার ক্ষেত্রে একটা বলকে রেখেছিস, সেই বলটা মনে কর কোথায় আছে, এই জায়গায়। পরের কেসটার ক্ষেত্রে মনে কর তোরা একটা বলকে রেখেছিস, সেই বলটা কোথায় আছে, এই টপ পয়েন্ট। তারপরের ক্ষেত্রে একটা বলকে রেখেছিস, তোরা রেখেছিস কোথায়, এই। এবারেতে মনে কর ইকুইলিব্রিয়ামটা শিখতে গেলে তোরা কি করছিস না, এই বলটাকে সামান্য একটু ডিসপ্লেস, সামান্য ডিসপ্লেস করলে কি করবে, বলটা এদিক ওদিক এদিক ওদিক নড়বে, নড়ে আবার মাঝখানের এই পয়েন্টটাতেই ফিরে আসবে। মানে এখান থেকে চলে আসছিস কি, যদি এখান থেকে ইফ ইট ইজ ডিসপ্লেস, মানে প্রত্যেকটার কথাই বলছি, ইফ দ্য পজিশন অফ বল, ইফ দ্য পজিশন অফ বল কি হয়েছে, ইজ ডিসপ্লেস বা ইজ ডিস্টার্ব, মানে সামান্য পরিমাণ পরিবর্তন করে দিয়েছে, তখন দেখ এটার ক্ষেত্রে কি দেখে নিলি না, প্রথম এই যে স্টেবল ইকুইলিব্রিয়ামটা আছে এর ক্ষেত্রে কি দেখে নিলি, দেখ তো যে বলটা আছে, বল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন, তাহলে দ্য বল উইল কাম ব্যাক কোথায় না, উইথ অরিজিনাল পজিশন, উইথ ইনিশিয়াল পজিশন। ওকে, উইথ ইনিশিয়াল পজিশন আমি লিখে দিলাম। পরের ঘটনাটার ক্ষেত্রে দেখ এখানটাতে যদি কি করিস, তুই বলটাকে একটুখানি সামান্য সরিয়ে দিস, সেটা কি কোনোদিনও আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে, সে কি করবে, এটা দিয়ে গড়িয়ে গড়িয়ে এখান দিয়ে নিচে পড়ে যাবে। বাঁ দিকে সরিয়ে দিলে কি করবে, সে গড়িয়ে গড়িয়ে এদিকে লেফট সাইডটা নিচে পড়ে যাবে। মানে পরেরটার ক্ষেত্রে তোদের কি পয়েন্ট মাথায় রেখে দিতে হচ্ছে, এখানেতে বল উইল নট রিটার্ন ব্যাক, এখানটাতে কি আসছে, হিয়ার দ্য বল উইল নট কাম ব্যাক, উইল নট কাম ব্যাক। আর নিউট্রালটার ক্ষেত্রে দেখ না, তুই যদি বলটাকে একটু সামান্য সরিয়ে দিস বা সামান্য এগিয়ে নিস, তাহলেও কিন্তু বলটা যেমন আছে তেমনই থেকে যাবে। অর্থাৎ ওখানের যে ঘটনাটা সেটা আসছে কি না, পজিশন ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। ওকে, মানে এখানটা থেকে বলটাকে তুই সরিয়ে দিলে, তুই সরিয়ে দিয়ে যেখানটাতে রেখে দিয়েছিস সে সেখানটাতেই রেখে যাবে, মানে সেখানটাতেও সে তার কোনো আর মুভমেন্ট হচ্ছে না, যেমন রেখে দিয়েছিস সে তেমনই রেখে যাবে। ওকে, মানে এখানটাতে তোরা বলছিস কি, এখানটাতে দ্য বল will remain in new position, এবং সেটাও কি আসবে, সেটাও তার আসবে কি ইকুইলিব্রিয়াম, এবং সেখানটাতেও কি আসবে, সেটা ইকুইলিব্রিয়াম। তাহলে দেখ আমরা এখান থেকে কথাটা শিখে নিলাম কি না, যদি বলটাকে সরিয়ে দেবার পর সে পুরানো পজিশনে ফিরে আসে সেটা একটা ঘটনা, এখানে বলটাকে সরিয়ে দেবার পর সে আর পুরানো পজিশনে ফিরে আসছে না, নতুন পজিশনেও গিয়ে সে ইকুইলিব্রিয়াম হচ্ছে না, সেটা হচ্ছে মাঝের ঘটনাটা। তুই সরিয়ে দিলি, সরিয়ে দেওয়ার পর সে নতুন জায়গায় গেল, সেখানে থেকে সে আবার সে ইকুইলিব্রিয়ামে রয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল কোনটা, 3 নম্বর টেস্ট। তাহলে তোর স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে কি না, প্রথম ঘটনাটা যেখানেতে বলকে ডিসপ্লেস করে দিলে সে আবার অরিজিনাল পজিশনে রিটার্ন। সেকেন্ড ঘটনাটার সময় কি বলছি না, ডিসপ্লেস করে দিলে সে আর আগের পজিশনে ফিরে আসবে না, এবং নতুন যেখানে যাবে সেখানেও সে কিন্তু সে ইকুইলিব্রিয়ামে থাকবে না। আর লাস্ট ঘটনাটার ক্ষেত্রে কি বললাম, লাস্ট ঘটনাটার ক্ষেত্রে সে ডিসপ্লেস তো হবে, যাবার পরেতে সে যেখানটাতে ছিল সেখানটাতে গিয়ে কিন্তু সে আবার ইকুইলিব্রিয়ামেতে রয়েছে। ওকে, তো এই যে ঘটনাটা, তো এই তিনটে ঘটনাই হচ্ছে, প্রথমটা স্টেবল, পরেরটা আনস্টেবল, তারপরেরটা হচ্ছে কি নিউ। তো একটা জিনিস দেখ, এই পজিশনটার ক্ষেত্রে, আনস্টেবলটার ক্ষেত্রে এই যে পজিশনটা ছিল এটাই ছিল কি একদম সর্বোচ্চ পজিশন, একদম টপ মোস্ট পয়েন্ট পজিশন। আমরা কি শিখেছি, টপ মোস্ট পজিশনেতে কি হয়, পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, কেন, তার কারণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নরমাল যে আমরা ফর্মুলা শিখেছি সেটা কত শিখেছিলাম, mgh। দেখ না এটার ক্ষেত্রে কি হাইটটা ম্যাক্সিমাম,
তাহলে এই পজিশনটাতে কি থাকবে, পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমাদের ম্যাক্সিমাম, তাই তো? তাহলে আমরা দেখে নিলাম কি আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে পজিশনটা হয় সেখানেতে আমাদের কি থাকে না পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম হয় সেখানটাতে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ম্যাক্সিমাম। এর ক্ষেত্রে দেখ না সব থেকে লোয়েস্ট পয়েন্টে গেছিস, তাহলে ডেফিনেটলি এর ক্ষেত্রে তোরা বলতে পারবি কি এর ক্ষেত্রে এই ইকুইলিব্রিয়াম পজিশনেতে পোটেনশিয়াল এনার্জিটার ভ্যালু কত আসবে, মিনিমাম। আর তোর নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস না প্রত্যেকটা জায়গাতেই তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি সেম। ওকে, তাহলে অ্যাট অল পয়েন্ট তোরা দেখে নিবি কি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু সেম বা ফিক্সড। ওকে, সেটাই তোর কাছ থেকে চলে আসছে না আমাদের ওই নিউট্রাল ইকুইলিব্রিয়ামের কথা চলে আসছে। তো প্রত্যেকটা কেসে ইকুইলিব্রিয়াম, তাহলে এখানটাতে কত আসছে f ইকুয়াল টু 0 এবং f ইকুয়াল টু 0 আসছে মানে তোরা সেটাও বলবি কি du বাই dx বা du বাই dr ইকুয়াল টু 0। এখানটাতেও তাহলে সেই একই ঘটনা লিখবি f ইকুয়াল টু 0 এবং du বাই dx ইকুয়াল টু 0। এর ক্ষেত্রেও কত লিখবি f ইকুয়াল টু 0 এবং du বাই dx ইকুয়াল টু 0। কিন্তু যদি এখানটা থেকে তোদের কখনো দরকার পড়ে যে তোরা এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিলি কার না পোটেনশিয়াল, তাই তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিলে তোরা দেখতে পাচ্ছিস কথা এটাই তো তোর সর্বনিম্ন পয়েন্ট এবং এটাই তো তোর হচ্ছে কি মিনিমাম পয়েন্ট। মিনিমাম পয়েন্টে সেকেন্ড অর্ডারের ভ্যালু কত আসে, তোরা সবসময় শিখেছিস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু আসে হচ্ছে তোর পজিটিভ। ঠিক সেরকম ভাবে আমাদের এই আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি দেখছিস না সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাতে কি হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় নেগেটিভ। তাহলে এই ঘটনার ক্ষেত্রে তোরা দেখে নিবি কত d2u বাই dx2 তার ভ্যালু কত আসবে, নেগেটিভ। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এটার ক্ষেত্রে পাবো কত, নেগেটিভ। আর দেখ এটার ক্ষেত্রে সেটা তো জিরোই ছিল কিন্তু এখানটার ক্ষেত্রে তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো সেটা সব জায়গাতে একই পয়েন্ট, তাই এর পোটেনশিয়াল এনার্জি যেহেতু কনস্ট্যান্টই থাকে তাই এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিলেও কিন্তু সেটা জিরো চলে আসবে। ওকে, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি জিরো হয় তখন বুঝবি কি সেটা ছিল তোর নিউট্রাল ইকুইলিব্রিয়াম। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি তোর নেগেটিভ হয় তোরা সেটাকে বলবি কত আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি তোর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ হয় তোরা সেটাকে বলবি কি হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের ম্যাথমেটিক্স এর সাহায্যে বুঝে নিতে গেলে সেটা তোর পজিশনটা স্টেবল আনস্টেবল না তোর নিউট্রাল সেটাকে বুঝে নিতে গেলে তোকে কি করতে হবে কোনো কোয়ান্টিটির সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে তোকে চেক করে দেখে নিতে হবে যে সেই পজিশনটা তোর কি ডিপেন্ড করছে। তো সেটাকে দেখে তোকে বলতে হবে সেটার পজিশনটা স্টেবল হবে আনস্টেবল হবে না তোর নিউট্রাল হবে। হলো? তাহলে এখানটা থেকে কিন্তু তোদের একদম ঠিকঠাক ভাবে এই জিনিসটাকে রেডি করে ফেলবি। আচ্ছা, পরের ক্ষেত্রে আরো একটা জিনিস তোদের শিখে নে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির কার্ভ ভার্সেস ইকুইলিব্রিয়াম। মানে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ থেকে তোদেরকে বুঝতে হবে কি সেখানেতে কোন ধরনের ইকুইলিব্রিয়াম আছে। ওকে, মানে আমাদের এখান থেকে লিখে নিচ্ছি কি দেখতো পোটেনশিয়াল এনার্জি মানে গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ইকুইলিব্রিয়াম। ওকে, মানে এখানটাতে লিখে নে গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ইকুইলিব্রিয়াম। মানে তোকে কোথাও একটা পোটেনশিয়াল এনার্জির গ্রাফ দিয়ে দিল দিয়ে সেখানটা থেকে তোকে ইকুইলিব্রিয়াম কিরকম হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটার রিলেটেড ডিসকাশনের জন্য তোদের ক্ষেত্রে কিন্তু আমি এই টপিকটা শিখিয়ে কিরকম কথা বলছি দেখ। দেখ এদিকটাতে আমরা পোটেনশিয়াল এনার্জি নিলাম আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ধরে নিলাম কত তার ডিসটেন্স নিয়ে নিলাম, এদিকটাতে নিয়ে নিলাম পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জির যে গ্রাফটা আছে সেই গ্রাফটা মনে কর এরকম। ওকে, এখানে তোদের দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এই একটা পয়েন্ট দিয়ে দিয়েছে এ, এই একটা পয়েন্ট দিয়ে দিয়েছে বি।
তাহলে তোরা ছবি দেখেই বুঝতে পারছিস এ পয়েন্টটা কোথায় আছে, নিশ্চয়ই বুঝতে পারছিস এ পয়েন্ট আছে একদম সব থেকে লোয়েস্ট পয়েন্টে। আর যে পয়েন্টে তাই সেই লোয়েস্ট পয়েন্ট মানে কি সেখানে তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে। আর যেখানেই পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম তোরা সেখানটাতেই বলবি কি সেই জায়গাটাতেই হয় কি তোর না স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে তোরা এখান থেকে লিখতে পারছিস কিরকম ভাবে পয়েন্ট এ, ওকে, ছবিটা দেখেই বুঝতে পারছিস কি এখানে পোটেনশিয়াল এনার্জি ইজ মিনিমাম। ওকে, তারপরে তো চলে যা কোথায় পয়েন্ট বি, পয়েন্ট বি তে দেখতে পাচ্ছিস কি পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। তাহলে দেখ যদি কোথাও পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয় সেটা কাকে ডিফাইন করে তোরা শিখে নিয়েছিস, সেটা ডিফাইন করে হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে তোরা বলবি কি এ পয়েন্টটা হবে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর ম্যাক্সিমাম হলে সেটাতে তোরা বলবি কি সেটা আসবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ থেকে তোরা কিন্তু বলে ফেলতে পারবি যে তোর কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম হবে না কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে। ওকে, এবারেতে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ইকুইলিব্রিয়ামের গ্রাফ থেকে আমরা কিন্তু ফোর্সটা কি রকম ধরনের, অর্থাৎ ফোর্সটা তোর পজিটিভ না নেগেটিভ না তোর অন্য কি ধরনের আছে সেটাকেও কিন্তু আমরা একটা ডিফাইন করতে পারি। তার জন্য মনে কর আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি ডিসকাশন করতে যাচ্ছি না পোটেনশিয়াল এনার্জির গ্রাফ থেকে নেচার অফ ফোর্স সম্বন্ধে ডিসকাশন করতে যাচ্ছি। তাহলে পরের টপিকটাতে চল, মানে যে টপিকটাকে আমরা ডিসকাশন করছি সেটা হচ্ছে কি দেখতো নেচার অফ ফোর্স। নেচার অফ ফোর্স কোথা থেকে না ফ্রম পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিস্টেন্স গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তো আগে একটা আমি আমার মনের মতন একটা গ্রাফ ড্র করে নিই, নিয়ে সেখান থেকে আমরা নেচার অফ ফোর্স গুলোকে নিয়ে ডিসকাস। তো চল ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে নে পোটেনশিয়াল এনার্জি, এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে নে কাকে ডিসপ্লেসমেন্টকে। হলো, এখানে থেকে গ্রাফটাকে আমি কিরকম টেনে নিচ্ছি দেখ, গ্রাফটাকে টেনে নিলাম এই এরকম করে টেনে নিলাম। আমি এখানেতে কয়েকটা পয়েন্টের নাম নিয়ে নিচ্ছি, দেখ প্রথমে তো নিয়ে নে পয়েন্ট এ, রাইট, তারপরে তো আমি নিয়ে নিচ্ছি কোথায় পয়েন্ট বি, তারপরে তো নিয়ে নে পয়েন্ট সি, আর একটা পয়েন্ট তোরা নিয়ে নে না এই পয়েন্টটা নিয়ে নে, এটা আসছে কত পয়েন্ট ডি। হলো, তাহলে এই পয়েন্টগুলো তোদের আমি নিয়ে নিই। এই পয়েন্টগুলোতে আমি কি করব না আমরা ডিসকাশন করব নেচার অফ ফোর্স কিরকম আছে। হলো, তাহলে দেখ এটা ডিসকাশনের জন্য তুই প্রথমেতে তুলে নে কোনটাকে পয়েন্ট এটাকে তুলে নে। পয়েন্ট এটার ক্ষেত্রে তোরা কি দেখতে পাচ্ছিস দেখ তো ডিউ বাই ডিএক্স এর কার্ভটা কিরকম আছে, ডিউ বাই ডিএক্স এর কার্ভটা আছে কত নেগেটিভ। ওকে, তাহলে পয়েন্ট এ থেকে তোর কাছে যে ইনফরমেশন চলে আসছে সেটা আসছে এই ইনফরমেশন স্লোপ অফ ডিউ ডিএক্স কার্ভ, স্লোপ অফ ডিউ ডিএক্স। ওকে, মানে স্লোপ অফ ডিউ ডিএক্স বলবো না আমি, মানে এটাকে বলবো কি স্লোপ অফ ইউ ভার্সেস এক্স। ওকে, মানে বেসিক্যালি যেটা আমাদের কাকে ডিফাইন করে সেটা ডিফাইন করে হচ্ছে তো ডিউ বাই ডিএক্স। দেখ তোদের এখান থেকে দেখছিস কি এর যে স্লোপটা সেটা কি আসছে নিচের দিকে নামছে, মানে কি তোরা বলবি কত এখানে স্লোপটা হচ্ছে কত নেগেটিভ। এবারে দেখ তোরা সবাই কি শিখেছিস আমাদের পোটেনশিয়াল এনার্জি আর ফোর্সের সম্পর্ক শিখেছিস। পোটেনশিয়াল এনার্জি আর ফোর্সের সম্পর্ক কত ছিল দেখ তো, এফ ইকুয়াল টু ছিল তোর হচ্ছে মাইনাস অফ ডিউ বাই ডিএক্স। তাহলে দেখ ডিউ বাই ডিএক্স নেগেটিভ, আবার ফর্মুলার জন্য সামনে নেগেটিভ আছে, তাহলে তোরা এখান থেকে শিখে নিলি কত এখান থেকে যে ফোর্সটা আসবে অর্থাৎ এ পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেটা কি ধরনের ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ফোর্স। তো পজিটিভ ফোর্স জেনারেলি কাকে ডিফাইন করে না ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, বা সেটা আরো একটা জিনিসকে ডিফাইন করে সেটা হচ্ছে ফোর্সটা হচ্ছে রিপালসিভ ফোর্স বা ফোর্সটা হচ্ছে বিকর্ষণ বল। সবসময়তে জানবি যদি ফোর্সের ভ্যালু পজিটিভ হয় সেটা কাকে ডিফাইন করবে, সেটা ডিফাইন করবে বিকর্ষণ বলকে। আর যদি ফোর্সের ভ্যালুটা নেগেটিভ হয় সেটা কাকে ডিফাইন করবে, সেটা ডিফাইন করবে হচ্ছে আকর্ষণ বলকে। হলো, তাহলে দেখ এখানটাতে দেখছিস কি এর 3 নম্বর পয়েন্ট তোরা করে নিবি ফোর্স ইজ রিপালসিভ, ফোর্স ইজ রিপালসিভ। ওকে, তাহলে এই যে পয়েন্টগুলো সেটা আমরা কোথা থেকে নোট করে নিলাম না আলোচনা করে দেখে নিলাম কার
ব্যাপারে না পয়েন্ট এ এর ব্যাপারে। এবারেতে ধর আমি যদি বলি যে কাকে নিয়ে ডিসকাশন করছি, না আমি ডিসকাশন করব পয়েন্ট বি কে নিয়ে। ওকে, তাহলে চল এখানটাতে পয়েন্ট বি লিখে নে। সেই পয়েন্ট বি থেকে ফোর্সের ধরন সম্বন্ধে কি আলোচনা করতে পারবো দেখ তো। প্রথম কথা দেখ, পয়েন্ট বিটাতে আমাদের দেখতে পাচ্ছি কি গ্রাফটার স্লোপ কিন্তু 0। তাহলে প্রথম কথা আমাদের দেখে নে এখানে থেকে 1 নম্বর পয়েন্ট, সেটা আসছে স্লোপ। স্লোপ বলতে আমরা কাকে বোঝাচ্ছি, ডিইউ ডিএক্স, তার ভ্যালুটা কত, তার ভ্যালু আসছে 0। তাহলে দেখ স্লোপ যদি 0 হয়, ফোর্সের ভ্যালু, ফোর্স মানেও তো কত ছিল মাইনাস ডিইউ ডিএক্স, তার ভ্যালুও কত এলো 0। তাহলে দেখ ফোর্স যদি 0 হয় তোরা সেটাকে বলবি কি পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম, মানে 3 নম্বর পয়েন্টটাতে চলে আসবে কি পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম। এবারে দেখ গ্রাফটার দিকে তাকিয়ে দেখ, এই পয়েন্টটাই কি গ্রাফের সব থেকে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে কি আমাদের এখানেতে নির্ণয় করছে সেটা কাকে, স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, দেখ তাহলে গ্রাফ থেকে তোরা এই জার্নিটাকে শিখে নিতে পারবি। তাহলে পয়েন্ট বি এর ক্ষেত্রে কি কি ঘটনাকে নোট করতে হচ্ছে সেটা তোদের শিখিয়ে দিলাম, সেটা তোদের কাজ। এরপরেতে চলে যাবি কোথায়, এরপরেতে চলে যাওয়া হচ্ছে পয়েন্ট সি। ওকে, আমি পেজটা চেঞ্জ করছি কিন্তু এখান থেকে কথাটা দেখ, গ্রাফটা উঠছিল কোথায়, উপরে। তাহলে দেখ গ্রাফটাকে তোরা কিন্তু একটুখানি খাতায় লিখে রাখ, আমি কিন্তু পরের পাতায় ঘটনাটা সি নিয়ে কি আলোচনা করছি সেটা আমি লিখে দেব। পরের পাতায় আমি আর কিন্তু গ্রাফটা ড্র করছি না, হলো। তাহলে পরের পাতাতে গিয়ে আমরা দেখছি কি সি পয়েন্টকে নিয়ে ডিসকাশন করছি। কাকে দেখ, পয়েন্ট সি। পয়েন্ট সি এর ক্ষেত্রে তোরা দেখছিলিস কি স্লোপটা কোথায় যাচ্ছে, স্লোপটা যাচ্ছে হচ্ছে তোর আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে পয়েন্ট সি সেখানে আমরা দেখে নিলাম কত, গ্রাফের স্লোপ হচ্ছে কত আপওয়ার্ড, অর্থাৎ স্লোপ হচ্ছে কত পজিটিভ। এবারে দেখ স্লোপ মানে আমরা কাকে বলি, আমরা বলি হচ্ছে ডিইউ বাই ডিএক্স। তাহলে আমাদের এখান থেকে দেখছি কত, ফোর্স ইকুয়াল টু ফর্মুলা ছিল কত মাইনাস ডিইউ ডিএক্স। ডিইউ ডিএক্স পজিটিভ মানে ফোর্সের ভ্যালু কত চলে এলো, নেগেটিভ। তাহলে ফোর্স যদি কখনো নেগেটিভ হয় তখন আমরা বুঝে নেব কি এখানেতে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম কি হেয়ার ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। ওকে, এটা তাহলে আমাদের কোন পয়েন্ট থেকে আলোচনা করে পেয়ে গেলাম, আমরা আলোচনা করে পেয়ে গেলাম হচ্ছে ডি পয়েন্ট থেকে, সি পয়েন্ট থেকে। এবারেতে আমরা কথায় চলে যাব, দেখ এবারেতে চলে যাব ডি। ডিতে গিয়ে কি হয়েছে, দেখ গ্রাফটা স্ট্রেট লাইন হয়ে গেছে। তাহলে দেখ ডি এর সময়তে যদি আমরা ডিসকাশন করি, অর্থাৎ পয়েন্ট ডি কে নিয়ে ডিসকাশন করি, কি কি পয়েন্ট পেয়ে যাব সেটা দেখ তো। সেটা দেখ আমাদের লিখে নে, আমরা যাচ্ছি কোথায়, পয়েন্ট ডি তে। পয়েন্ট ডি থেকে আমাদের কি কি পয়েন্ট আসছে দেখ তো। 1 নম্বর পয়েন্ট, এখানেতেও কিন্তু গ্রাফের স্লোপ 0। ওকে, স্লোপ 0 মানে তোরা বুঝছিস কি ডিইউ বাই ডিএক্স 0, তাই তো। এবারে দেখ যদি স্লোপ বা ডিইউ ডিএক্স 0 হয় তখন তোরা বুঝবি কি সেখানে ফোর্সও 0। তাহলে ফোর্স যদি 0 হয় সেখান থেকে বুঝবি কি বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবার দেখ এখান থেকে ফোর্স 0, বডি ইকুইলিব্রিয়াম, এবং তোরা দেখ এখান থেকে যে ইউ এর স্লোপটা, ইউটা কি আছে কনস্ট্যান্ট আছে, তার কোনোই পরিবর্তন হচ্ছে না। এবং এখানটাতে দেখতে পাচ্ছিস কি তুই যদি গ্রাফটা পুরো স্ট্রেট চলে গেছে মানে কি তুই বডিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যা, নিয়ে গিয়ে সেখানে রেখে দে, তাও বডিটা আমাদের সেখানটাতে কি থাকবে, ইকুইলিব্রিয়ামেই থাকবে। অর্থাৎ তোরা এখান থেকে যেটা কথাটা বলতে পারবি সেটা হচ্ছে কি এরকম ধরনের কথা, দেখ তো যে এই পয়েন্টটা যেটা আসছে সেই পয়েন্টটা কাকে ডিফাইন করবে, সেটা ডিফাইন করবে হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। হলো, তাহলে এই চলে গেল কোথাকার সিগনিফিকেন্স, না পয়েন্ট ডি এর সিগনিফিকেন্স। তোদেরকে সবাইকে শিখিয়ে দিলাম, এই জিনিসটাকে কিন্তু সবাই খুব ভালো করে শিখে নিবি, এর মধ্যে কিন্তু কোনো এদিক ওদিক রাখবি না। হলো, এরপরেতে চলে আসবো কি আমরা আরো একটা ছোট্ট টপিক দেখে নেওয়ার জন্য, সেটা হচ্ছে কি গ্র্যাজুয়াল অ্যান্ড সাডেন লোডিং অফ স্প্রিং। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলছি দেখ, গ্র্যাজুয়াল অ্যান্ড সাডেন লোডিং অফ স্প্রিং। তাহলে এখানটা থেকে হেডিং নিয়ে নে, কি বলছি, গ্র্যাজুয়াল অ্যান্ড
সাডেন লোডিং। কার না অফ স্প্রিং। তাহলে কোন স্প্রিং এর গ্র্যাজুয়াল এবং সাডেন লোডিং এতে কি রকম ফিনোমেনন হয় সেটাকে আমরা দেখি। কি রকম কথা বলছি দেখতো, এরকম সিচুয়েশন নে, দেখ আমি কি কথা বলছি। মনে করে নে এখানটা থেকে কি আছে, একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটার উপরেতে আমি এখান থেকে একটা বডি চাপিয়েছি, আস্তে আস্তে মাসটাকে আমি করেছি কি এখান থেকে দিয়েছি দিয়ে আস্তে 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 এরকম ইনক্রিজ করেছি। তাহলে কি করবে না সে একটা জায়গার পরে এখান থেকে সে স্প্রিংটাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে গিয়ে কি করবে একটা জায়গায় গিয়ে সে রেস্টে চলে যাবে। ওকে, তার মানে দেখ যখন আমি গ্র্যাজুয়ালি জিনিসটাকে ফোর্সটাকে ইনক্রিজ করলাম, মানে আমার কথা আসছে কি পয়েন্ট আসছে কি দেখতো, ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড কিরকম ভাবে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, মানে সেখানটাতে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করলাম, তখন কি দেখলাম, দেন বডি বা স্প্রিং উইল বি এক্সটেন্ডেড, স্প্রিং উইল বি এক্সটেন্ডেড, এবং তোর দেখছিস কি নতুন পজিশনে সে কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, অ্যান্ড অ্যাট নিউ পজিশন, মানে নতুন কোন পজিশনটা, এরকম পজিশনটাতে, মানে দেখ আগে আমি কি কথা বলছি এটাও তোদের তাহলে একটুখানি জেনে রাখা দরকার। দেখ মনে করে নে আগে সে কি ছিল, এইরকম ধরনের স্প্রিংটা ছিল, তারপরে তো দেখ এখান থেকে মাসটাকে অ্যাপ্লাই করলাম, করতে হলো কি না তার এরকম এক্স অ্যামাউন্টের ইনক্রিজ হলো। তাহলে কি বলতে পারবি, অ্যাট নিউ পজিশন it will also be in equilibrium, it will also be in equilibrium। হলো, তাহলে দেখ এখানটা থেকে ইকুইলিব্রিয়ামে তো আছে, ইকুইলিব্রিয়ামে থাকার সময় আমাদের কি শিখেছি, দেখ ইকুইলিব্রিয়ামে থাকার সময় শিখেছি কি না summation of force along x axis equal to 0, summation of force along y axis also equal to 0। তার মানে তোদের এখান থেকে পুরো ঘটনাটা কোথায় যাচ্ছে, দেখ পুরো ঘটনাটা y axis এ, তাহলে summation of fy equal to 0। নিচের দিকে থেকে কাজ করছে, নিশ্চয়ই বুঝতে পারছিস নিচের দিকে থেকে কাজ করছে ওয়েট ফোর্স, উপরের দিকে থেকে কাজ করছে নিশ্চয়ই বুঝতে পারছিস স্প্রিং ফোর্স। তাহলে দেখ স্প্রিং ফোর্সের ভ্যালু কত আসবে, কে এক্স, সেটা কার সাথে ইকুয়াল আসবে, নিচের দিকের ফোর্স অর্থাৎ এমজি এর সাথে ইকুয়াল আসবে। অর্থাৎ তোরা শিখে নিবি সেখান থেকে যে এক্সটেনশনটা হবে, অর্থাৎ ফোর্সটাকে অ্যাপ্লাই করার পর সেটা যতটা নিচের দিকে নেমে এসছে তার ভ্যালুটা কত এসে যাবে, এক্স ইকুয়াল টু এমজি বাই কে। ওকে, তাহলে দেখ আমরা এখান থেকে শিখে নিলাম কি না বডিটার উপর, মানে আমাদের স্প্রিং এর উপর যদি আমরা গ্র্যাজুয়ালি লোডটাকে ইনক্রিজ করে মানে আস্তে আস্তে লোডটাকে বাড়িয়ে দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসি, তখন দেখে নিলাম কত না এক্সটেনশনের অ্যামাউন্ট কত আসবে সেটা শিখে নিলাম এমজি বাই কে। হলো, এরপরেতে আমরা ধরে নেব কি না এখানেতে এই যে লোডটা ছিল অর্থাৎ এই যে মাসটা ছিল, এটা তো একটা লোড, মানে মাস মানে এটাই হচ্ছে কি লোড, এখান থেকে যে মাসের কথা বলছি সেটা তো মাস আমরা এম নিয়েছি বুঝেই নিলি, এটাকে আমি বলছি কি না আমি সাডেনলি অ্যাপ্লাই করে দিচ্ছি। সাডেনলি অ্যাপ্লাই করে দিলে কি আছে, কোনো বডির মধ্যে হঠাৎ করে ডিস্টারবেন্স এলো, ডিস্টারবেন্স এলে কি আছে একদম ঝুঁকে নিচে যাবে, আবার একটু উপরে উঠবে আবার নিচে নামবে, এরকম করে কি করবে সে অসিলেট করতে আরম্ভ করবে। তার মানে তোদের যে পয়েন্টটা চলে আসছে কোনো বডির উপর যদি আমি সাডেন লোডিং দিয়ে দিই সে কি করবে না অসিলেশন স্টার্ট করবে। ওকে, তাহলে পরের কথাটার ক্ষেত্রে বা পরের কেসের ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি কার কথা না সাডেন লোডিং এর কথা। তাহলে যদি আমাদের এই যে সিচুয়েশনটা ছিল অর্থাৎ স্প্রিং এর উপরেতে যে মাসটাকে ঝুলিয়েছিলাম, ইনিশিয়ালি আমাদের স্প্রিং ছিল কি দেখ আনস্ট্রেচ কন্ডিশনে, এই ছিল, আমি করলাম কি তার উপর হঠাৎ করে লোডটাকে চাপিয়ে দিলাম, হঠাৎ করে লোডটাকে চাপিয়ে দিলে কি আসবে সে একদম এক্সটেন্ড হয়ে যাবে, আবার উপরের দিকে যাবে আবার নিচের দিকে যাবে, আবার উপর নিচে করতে করতে কিছুক্ষণ পরেতে গিয়ে সে স্টেবল। তাহলে আমাদের এখান থেকে শিখে নিলাম কি when load is applied sudden, বা আমাদের লিখে দিচ্ছি কি for sudden loading কি আসছে না body will start to oscillate, body will start to oscillate, start to oscillate। তাহলে দেখ যদি সে অসিলেট করছে মানে কি সে তার পজিশনকে আমাদের কি করছে বারবার পরিবর্তন করছে, মানে কি সে ইকুইলিব্রিয়ামে নেই। তাই এখানেতে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা আছে
সেই কনসেপ্টকে আমরা কিন্তু অ্যাপ্লাই করব না। তার বদলেতে আমরা যে কনসেপ্টকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি কনজারভেশন অফ এনার্জি। ওকে, দেখ শুরুতে কি ছিল, দেখ শুরুতে তার কোনো কিছু ছিল না, মানে না ছিল, মনে কর সেখানটাতে সে রেস্টে ছিল, মানে x ইকুয়াল টু 0 ছিল, কোনো রকম পরিবর্তন নেই, মানে আমি ধরে নিচ্ছি শুরুতে, আমি ধরে নিচ্ছি এরকম কথা, তার পোটেনশিয়াল এনার্জি ছিল কত 0, এবং তার কোনো স্পিডও ছিল না, সেখানেতে কাইনেটিক এনার্জিও ধরে নিচ্ছি কত 0 হলো। তাহলে দেখ এখান থেকে এটা চলে এলো কোন ঘটনার ক্ষেত্রে, এটা চলে এলো হচ্ছে আমাদের ইনিশিয়াল কেসের ক্ষেত্রে। ফাইনাল ঘটনার সময়তে কি দেখছিস, দেখ তো ফাইনাল ঘটনার সময় দেখ পোটেনশিয়াল এনার্জি কতটা আসবে, দেখ সেটা কি আসছে, ওপর থেকে নিচের দিকে আমাদের কি আসছে, এক্স অ্যামাউন্ট নেমে গেছে, নিচের দিকে নেমেছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত লিখবো, মাইনাস এমজিএক্স। তাহলে দেখ এখান থেকে লিখছি কত, মাইনাস এমজিএক্স, কারণ আমরা পোটেনশিয়াল এনার্জি শিখেছি কত, এমজিএইচ, এখানে এইচ এর ভ্যালু নেগেটিভ, মানে সেখান থেকে এইচ এর জায়গায় কত বসাবো, মাইনাস এক্স, তাই আমাদের এখান থেকে বসিয়ে দিলাম কত, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বসিয়ে দিলাম মাইনাস এমজিএক্স। দেখ আমি জানি না কাইনেটিক এনার্জি কত এসছে, আমি ধরে নিচ্ছি তার কাইনেটিক এনার্জি এসছে কত, হাফ অফ এম ভি স্কোয়ার, তাই তো, তাহলে আমাদের এই কথাটাকে লিখে ফেলতে পারবো, এখান থেকে তার ভ্যালুস কত আসছে, কাইনেটিক এনার্জি তার ভ্যালুস কত আসছে, হাফ অফ এম ভি স্কোয়ার। বা তোরা এখান থেকে আরো একটা কথা বলতে পারবি, যে বডিটা যখন একদম নিচের পয়েন্টটাতে চলে এসছে, একদম নিচের পয়েন্টটাতে কি এসে তার কি আর স্পিড থাকবে, বডিটা এরকম নিচের দিকে এসে তারপরে কি করবে, আবার সে উল্টো দিকে উঠতে চলে করবে, অর্থাৎ এখানটা থেকে এর যে কাইনেটিক এনার্জির ভ্যালু, সেই কাইনেটিক এনার্জির ভ্যালুটাও কোথায় না ফাইনাল পজিশনেতে গিয়ে আসবে কত, 0। কেন 0 বললাম নিশ্চয়ই বুঝতে পারছিস, বডি একদম লাস্টের পয়েন্টে চলে এসছে, একদম মোমেন্টারিলি কি আসবে, সে একবার রেস্টে আসবে, তারপরে কি করবে, সে আবার উপরের দিকে উঠতে করবে, তাই সেখান থেকে কাইনেটিক এনার্জির ভ্যালু লিখে দিলাম কত, 0। কিন্তু সেখানেতে আরো একটা এনার্জি আছে, সেই এনার্জিটা কে রে, সেই এনার্জিটা হচ্ছে কিন্তু স্প্রিং এক্সটেন্ড হয়েছে, তাই সেখানেতে কি থাকবে, স্প্রিং এর এনার্জিও থাকবে। স্প্রিং এর এনার্জি কত হয়, হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এখানটাতে লিখে দে না তার ভ্যালু কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখ তোরা কি করতে পারবি এবার, ফ্রম কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি এবার এখানটাতে অ্যাপ্লাই কর, দেখ কি আসছে, ফ্রম কনজারভেশন অফ এনার্জি, রাইট, ফ্রম কনজারভেশন অফ এনার্জি দেখছিস কি, ইনিশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু ফাইনাল এনার্জি, ফাইনাল এনার্জির ভ্যালু কত আছে, মাইনাস এমজিএক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার, কেননা পোটেনশিয়াল এ কাইনেটিক তো 0 হয়ে গেছে, তাহলে তোরা সেখান থেকে লিখতে পারবি কত, দেখ তো mgx ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, দেখ বোথ সাইড থেকে একটা কে কেটে যাবে, তাহলে সেখানটাতে তোরা লিখে নিবি কত, x এর ভ্যালুটা কত আসছে, দেখ তো 2mg বাই কে, রাইট। তাহলে দেখ যদি সাডেন লোডিং করা হয় সেখানেতে যে এক্সটেনশনটা হবে, সেই এক্সটেনশনের ভ্যালু কত দেখছিস, 2mg বাই কে, কিন্তু সেটাকেই তুই যদি গ্র্যাজুয়াল লোড করে থাকতিস তখন এক্সটেনশন কত পেয়েছিলিস, mg বাই কে, অর্থাৎ তোরা লিখে ফেলতে পারবি কি না, এক্সটেনশন ডিউ টু সাডেন লোড, এক্সটেনশন ডিউ টু সাডেন লোড সেটা আসছে কি 2 ইন্টু এক্সটেনশন ডিউ টু গ্র্যাজুয়াল লোড, তাহলে তোরা শিখে নিলি কি গ্র্যাজুয়াল লোডিং এর থেকে সাডেন লোডিং এ কিন্তু এক্সটেনশন অনেক বেশি হয়, এবং কতটা হয় সেটা হচ্ছে দ্বিগুণ অফ গ্র্যাজুয়াল। ওকে, তাহলে এই কথাটাকেও কিন্তু তোরা শিখে রাখবি, এটাও কিন্তু তোদের কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হিসাবে মাথার মধ্যে রেখে দিবি, হলো। তাহলে দেখ আমাদের এখান থেকে দেখে নিলাম কি না, সাডেন লোড ইজ মানে সাডেন লোডের জন্য এক্সটেনশন সেটা আসবে কত, 2 ইন্টু গ্র্যাজুয়াল লোডের জন্য এক্সটেনশন, তাহলে এই পার্টটা চলে গেল কোথায়, আমাদের এখান থেকে চলে গেল। এবারেতে আমরা যেটা দেখবো না সেটা দেখে নেব হচ্ছে কি একটুখানি পাওয়ারকে নিয়ে ডিসকাশন দেখে নেব। ওকে, তো দেখ আমাদের সেই পাওয়ারের কথাটা বলতে গেলে একদম সেই ছোটবেলার কথায় ফিরে যেতে হবে। পাওয়ার বলতে গেলে কোথায় দেখেছিলাম আমরা, ক্লাস 9 এর বইয়ে দেখেছিলাম পাওয়ার। পাওয়ার মানে বলেছিলাম কত, পাওয়ার মানে বলেছিলাম হচ্ছে ক্ষমতা।
এবং সেই পাওয়ারের ক্ষমতাকে আমরা কি রকম ভাবে ডিফাইন করেছিলাম, সেটাকে বলেছিলাম কি রেট অফ ডুইং ওয়ার্ক। ওকে, তার মানে আমরা বলেছিলাম কি কার্য করার হারকে আমরা বলি কত না ক্ষমতা। মানে আমাদের এখান থেকে লিখতে পারবো কত না, এখান থেকে লিখতে পারবো পাওয়ার মানে কত না ওয়ার্ক বাই টাইম। এবারেতে যদি কোথাও আমাদের এরকম ঘটনা ঘটে যে ওয়ার্কটা ভ্যারিয়েবল ওয়ার্কটা, তো সেখান থেকে পাওয়ারকে ডিফাইন করতে গেলে আমাদের কি বলতে পারতাম যে অ্যাভারেজ পাওয়ার। তাহলে আমাদের সেই অ্যাভারেজ পাওয়ারের কথা বলতে গেলে সেটাকে লিখতে পারবো কত ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি। ওকে, মানে এখান থেকে অ্যাভারেজ পাওয়ারের ঘটনাটাকে তোরা কি লিখে রাখবি না অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে এরকম ভাবে লেখ ইফ অ্যামাউন্ট অফ ওয়ার্ক equal to delta W and time required সেটা আসছে কত ডেল্টা টি। তখন আমরা কি করব না দেন অ্যাভারেজ পাওয়ার শুড বি ডিফাইন্ড বাই ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি। এই হিসাব অনুযায়ী কিন্তু তোরা ঘটনাটাকে দেখে নিবি। এবারে দেখ আমরা একটা কাজ তো করতেই পারি যে ইউনিট কত হবে সেটাকে নিয়ে একটুখানি ডিসকাশন করে নিতে পারি। তো দেখ না আমরা যদি এর ইউনিটকে নিয়ে ডিসকাশন করি সেটা আসছে কি দেখতো না ওয়ার্কের ইউনিট কত ছিল জুল, টাইমের ইউনিট কত ছিল সেকেন্ড। তাহলে তোরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবি এর ইউনিট কত আসবে জুল বাই সেকেন্ড, মানে সেটাকে লিখছিস কত জুল পার সেকেন্ড, রাইট, জুল পার সেকেন্ড। এবার দেখ জুল পার সেকেন্ড সেটাকেই আমরা কত বলেছি, সেটাকেই আমরা বলেছি কত ওয়াট। ওকে, তাহলে আমাদের পাওয়ারের ইউনিট কত না পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এটা ছাড়াও পাওয়ারের আরো একটা প্র্যাকটিক্যাল ইউনিট আছে। এটা কি ধরনের ইউনিট, এটা তো বলে ফেললাম আমরা এসআই ইউনিট। এটা ছাড়াও পাওয়ারের একটা প্র্যাকটিক্যাল ইউনিট আছে, যে প্র্যাকটিক্যাল ইউনিটটাকে বলা হয় কি হর্স পাওয়ার। প্র্যাকটিক্যাল ইউনিট সেটা আসছে কত না হর্স পাওয়ার, যেটাকে এইচপি দিয়ে লেখা হয়। এবং সবসময়তে জানবি এই হর্স পাওয়ার আর ওয়াটের সম্পর্ক, সেটা লেখা হয় কত 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। ওকে, এই রিলেশনটুকু ডেরিভেশন আমি করলাম না, কিন্তু রিলেশনটুকু তোদের কাজে রাখবে, সেটাকে কিন্তু তোরা কমপ্লিট রেডি রাখবি। আচ্ছা, তো এই চলে গেল কার কথা না ইউনিটের কথা চলে গেল, কার না পাওয়ারের ইউনিটের কথা চলে গেল। এবারেতে আমরা চলে যাব না এই ডাইমেনশন অফ পাওয়ার নিয়ে একটুখানি ডিসকাশন করে নেব। তাহলে এখানটাতে কি আসছে দেখতো ডাইমেনশন অফ পাওয়ার। ওকে, দেখ ডাইমেনশন অফ পাওয়ার বলতে গেলে আমরা কি করছি দেখ, তো পাওয়ার মানে আমরা করলাম কত ওয়ার্ক বাই টাইম, তাই তো। ওয়ার্ক মানে আমরা কত লিখেছিলাম দেখতো না ওয়ার্কের ডাইমেনশন আমরা লিখেছিলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সেটাকে কাকে দিয়ে ভাগ করছি টাইম দিয়ে ভাগ করছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি পাওয়ারের ডাইমেনশন কত চলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, তাহলে এটা চলে এলো কার ডাইমেনশন, এটা চলে এলো হচ্ছে আমাদের পাওয়ারের ডাইমেনশন। হলো, এবারেতে আমরা দেখে নেব কিসের কথা পাওয়ার আর ভেলোসিটির সম্পর্ক। ওকে, তাহলে আমাদের এবারেতে কাজ কি আসছে রিলেশন between power and velocity, power and velocity. ওকে, দেখ আমরা শিখেছি কত পাওয়ার মানে আমরা কত লিখলাম না ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান মানে আমরা কত শিখলাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে আমাদের এখান থেকে কি ছিল ভেক্টর ফরম্যাটে ছিল। এবারে দেখ ফোর্স তুই রেখে দে, তার সাথে তুই কার করতে পারবি এস বাই টি এর ডট প্রোডাক্ট করতে পারবি। আবার দেখ না এস বাই টি সেটা মানেই তো আমরা শিখেছিলাম কত, সেটা মানেই শিখেছিলাম হচ্ছে ভেলোসিটি। তাহলে দেখ আমরা এখান থেকে লিখতে পারবো পাওয়ার মানে কত লিখে দিলাম ফোর্স আর ভেলোসিটির ডট প্রোডাক্ট। ওকে, এটা চলে গেল তাহলে কি আমাদের পাওয়ারের একটা বেসিক ইকুয়েশন। মানে এটাকে আমরা কি রকম ভাবে লিখবো পাওয়ার ইকুয়াল টু এফ ভি কস থিটা। তাহলে দেখ এখান থেকেও কিন্তু আমরা কয়েকটা ঘটনাকে আমরা দেখে নিতে পারবো। কিরকম কথা দেখে নিতে পারবো দেখো।
যেটা একটু আগেও ডিসকাশন করেছি। 1 নম্বর কথা, ধরে নে তোদের কথা আসছে কি cos থিটা, সেই cos থিটার ভ্যালুটা আসছে কত পজিটিভ। কখন cos থিটার ভ্যালু পজিটিভ আসতে পারে? একটু আগে আমরা শিখে নিয়েছি থিটার ভ্যালু হতে হবে কি 0 ডিগ্রির থেকে বেশি বা ঠিক আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি, এবং থিটা হচ্ছে কত হতে হবে 90 ডিগ্রির থেকে কম। তাহলে দেখ যদি এই ঘটনাটা ঘটে তাহলে তোরা সেখান থেকে দেখতে পারবি কি, সেখান থেকে যে পাওয়ার, তাহলে সেখানটাতে তোরা দেখতে পারবি কি দেন পাওয়ারের যে ভ্যালুটা আসবে, পাওয়ারের ভ্যালুটাও আসবে কত পজিটিভ। তাহলে দেখ যদি cos থিটার ভ্যালু বেশ পজিটিভ হয়, পাওয়ারের ভ্যালুটাও তোরা পাচ্ছিস কি পজিটিভ, অর্থাৎ এখানেতে যে পাওয়ারটা পাবি সেটাকে তোরা বলবি কি পজিটিভ পাওয়ার। হলো, এর পরের ঘটনাটা আমরা দেখবো কি না থিটার ভ্যালু আমরা নিয়ে নেব কত 90 ডিগ্রি। তাহলে চলে ওই ফর্মুলাটার ক্ষেত্রেই তোরা চলে এখান থেকে কত আসছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে আমরা কি বলতে বোঝাতে চাইছি, সেটা আসছে দেখতো অ্যাঙ্গেল বিটুইন কার ক্ষেত্রে না ফোর্স অ্যান্ড ভেলোসিটি, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ভেলোসিটি ইজ 90 ডিগ্রি। ওকে, তো সেই সময়তে তোদের এখান থেকে সিচুয়েশন কি দেখে নিবি দেখতো, পাওয়ার ইকুয়াল টু কত আছে এফ ভি কস 90, cos 90 এর ভ্যালু কত হয় 0, তোরা তোরা এখান থেকে দেখে নিবি কত পাওয়ারের ভ্যালু কত চলে আসছে, পাওয়ারের ভ্যালু চলে আসছে হচ্ছে যে তোর 0, তাহলে এটাতে তোর অসুবিধা থাকার কথা না। আবার দেখ তোরা দেখেছিস কত পাওয়ার মানেই তোরা শিখেছিস কত ওয়ার্ক ডান বাই টাইম, সেটা ইকুয়াল টু 0, মানে তোরা দেখছিস কত সেই সময়তে ওয়ার্ক ডানের ভ্যালুও কত আসবে 0। তাহলে দেখ তোরা দেখলি কত থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তোদের ফার্স্ট লাইন চলে এলো কত পাওয়ার ইকুয়াল টু আসছে 0, পাওয়ার ইকুয়াল টু 0 এলে ওয়ার্ক ডান ইকুয়াল টু ও কিন্তু আসবে কত 0। আবার দেখ যদি ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 চলে আসে, ওয়ার্ক ডান মানে আমরা কত শিখেছি, ওয়ার্ক ডান মানে শিখেছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটা ইকুয়াল টু 0, মানে তোরা লিখছিস কত হাফ অফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি আই স্কোয়ার, সেটা ইকুয়াল টু 0, মানে তোরা লিখতে পারবি কত ভি এফ স্কোয়ার ইকুয়াল টু ভি আই স্কোয়ার, অর্থাৎ তোরা লিখতে পারবি কত ভি এফ ইকুয়াল টু ভি আই। ওকে, তাহলে দেখ যদি কখনো পাওয়ার ইকুয়াল টু 0 হয় সেখান থেকে আরো একটা লাইন মানে ইম্পর্টেন্ট লাইন সেটা চলে এলো কি ইনিশিয়াল ভেলোসিটি উইল বি ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। এবারে দেখ ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি সেটা তো বলতে পারছি, সাথে সাথে এই কথাটাও এখান থেকে বলতে পারবো, এই ঘটনার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ কনসার্ভড, কাইনেটিক এনার্জি ইজ কনসার্ভড। ওকে, তাহলে কোন ঘটনার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনসার্ভ, সেটা আমরা লিখে দিলাম কি ইফ পাওয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে যদি কোনো সিচুয়েশনের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু 0 হয়ে যায় আমরা বলে দেব কি সেখানেতে যে কাইনেটিক এনার্জিটা আছে সেই কাইনেটিক এনার্জিটা কিন্তু আমাদের কনজার্ভ হয়ে যায়। হলো, এরপরেতে আমরা যে ঘটনাটাকে দেখে নেব সেটা আসছে কি দেখতো যে তোর ওই যে থিটাটা আছে সেই থিটাটা হচ্ছে কত না তোর 90 ডিগ্রির থেকে বড়। ওকে, মানে আমি বলছি কি থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, বাট এখান থেকে আমরা বলছি কি থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে সেই সময়তে তোরা সবাই জানিস এই রেঞ্জটার জন্য কি হয়, এই রেঞ্জটার জন্য হয় আমাদের cos থিটার ভ্যালুটা নেগেটিভ আসে, তাহলে cos থিটার ভ্যালু যদি নেগেটিভ আসে, পাওয়ার পাওয়ার মানে কত শিখেছিলিস এফ ভি cos থিটা, তাহলে সেখান থেকে পাওয়ারের ভ্যালুটাও কত চলে আসবে, পাওয়ারের ভ্যালুটাও চলে আসবে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এই সময়তে আমাদের দেখতে পাচ্ছি কি নেগেটিভ পাওয়ার। ওকে, আর নেগেটিভ পাওয়ার মানেই তোরা জানবি কি সেই সিচুয়েশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা ডিক্রিজ হবে। ওকে, তাহলে ইন দিস সিচুয়েশন আমরা এটাকেও শিখে রাখবো, ইন দিস সিচুয়েশন কি আসবে কাইনেটিক এনার্জি উইল বি, কাইনেটিক এনার্জি উইল বি রিডিউসড। ওকে, তাহলে এই সিচুয়েশনটা আমরা শিখে নিলাম, সেটা কি শিখে নিলাম তা যদি আমাদের থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়
সেই সিচুয়েশনে কিন্তু কাইনেটিক এনার্জিটা আমাদের আস্তে আস্তে কমতে থাকে। ওকে, এবারেতে দেখ আমাদের এই কি বলে পাওয়ারকে কোথা থেকে কি রকম ভাবে পাবো। এক নম্বর কথা আসছে কি দেখতো না, পাওয়ারের ভ্যালু ক্যালকুলেট করা ফ্রম গ্রাফ। ওকে, তাহলে আমাদের এখান থেকে যদি পেজটাকে আমি চেঞ্জই করে নিই, দেখ আমি কি কি লিখছি, পাওয়ার ফ্রম গ্রাফ। হলো, দেখ তো এই সিচুয়েশনটার ক্ষেত্রে কি বলছি, ফার্স্ট মনে কর আমাদের যে গ্রাফটা আছে সেটা আসছে ফোর্স ভার্সেস ভেলোসিটি গ্রাফ। এদিকটাতে দিলাম ফোর্স, এদিকটাতে দিলাম ভেলোসিটি। আমরা সবাই শিখেছি এখানেতে ফোর্স আর ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে আমরা কাকে পাই, পাওয়ার। তাহলে দেখ এই কথাও আমরা শিখেছি যদি আমাদের এক্স অ্যাক্সিসে একটা কোয়ান্টিটি আছে আর ওয়াই অ্যাক্সিসে একটা কোয়ান্টিটি আছে, তাদেরকে মাল্টিপ্লাই করে আমরা একটা থার্ড কোয়ান্টিটি পেতে পারি। তো সবসময়তে আমরা শিখবো কি থার্ড কোয়ান্টিটিটাকে কিভাবে পাওয়া যাবে, না এরিয়া আন্ডার দ্য গ্রাফ ক্যালকুলেট করে, রাইট। তাহলে আমাদের যদি এখান থেকে এরকম ফোর্স ভার্সেস ভেলোসিটি গ্রাফ দেয়া থাকে, সেই গ্রাফটা মনে কর দেয়া আছে এই, তখন আমাদের পাওয়ারের ভ্যালু কত আসবে, না সেটা লিখবো এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওকে, এই সিচুয়েশন চলে গেল, তাহলে আমরা কোথা থেকে শিখে নিতে পারছি, না ফোর্স ভার্সেস ভেলোসিটি গ্রাফ থেকে দেখে নিতে পারছি। হলো, এবারেতে দেখ ধরে নে আমাদের 2 নম্বর একটা জায়গাতে আছে কি ওয়ার্ক ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে। এদিকটাতে দিয়েছে ওয়ার্ক ডান, এদিকটাতে দিয়েছে কি টাইম। দেখ আমরা এটাও শিখেছি আমাদের যদি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটি আর এক্স অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটি কোনো গ্রাফে রিপ্রেজেন্ট করা আছে, তাদেরকে ডিভাইড করে আমি একটা থার্ড কোয়ান্টিটি পাচ্ছি, মানে ওয়ার্ক বাই টাইম করে আমরা কাকে পাই, পাওয়ার। সবসময়তে আমরা কি জানবো, যদি সেই গ্রাফটা থাকে সেই গ্রাফটা থেকে যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি, আমরা কি পেয়ে যাব, না এই থার্ড কোয়ান্টিটি অর্থাৎ এই পাওয়ারটাকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে দেখ যদি কোথাও ওয়ার্ক ভার্সেস টাইম গ্রাফ থাকে, সেই গ্রাফটা থেকে আমরা পাওয়ার কি রকম ভাবে পেতে পারবো, না সেটা হচ্ছে স্লোপ অফ দা গ্রাফ। ওকে, তাহলে স্লোপ অফ দা গ্রাফ যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, না আমরা পাওয়ারের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখ পাওয়ার দুটো জায়গা থেকে ক্যালকুলেট করতে দিতে পারে, কোথা থেকে, একটা আসছে কোথা থেকে, একটা আসছে আমাদের ফোর্স ভার্সেস ভেলোসিটি গ্রাফ থেকে, সেখান থেকে আমরা কি করব, এরিয়া বের করে দেব। আর একটা কোথা থেকে দিতে পারে, ওয়ার্ক ভার্সেস টাইম গ্রাফ থেকে দিতে পারে, সেখান থেকে আমরা কি রকম ভাবে বের করে দেব, না সেখান থেকে বের করে দেব না স্লোপটাকে ক্যালকুলেট করে। তাহলে দেখ এখান থেকে হলে এরিয়া, এখান থেকে হলে কাকে বের করছি, না স্লোপ। তাহলে এই হিসাব অনুযায়ী কিন্তু আমাদের পাওয়ারকে ক্যালকুলেশন করে ফেলতে পারি, কোথা থেকে, না গ্রাফ থেকে। হলো, এবারেতে দেখ আমরা এটুকুনি শিখে নিলাম কি না এই কথা। তাহলে দেখ যদি কোথাও মনে কর পাওয়ার দিয়ে দেয়া আছে, সেখান থেকে ওয়ার্ক বের করতে হবে, সেটা আমরা কিরকম ভাবে পারবো, না আমরা বলছি কি ক্যালকুলেট কাকে করব, ওয়ার্কটা, কোথা থেকে, না ফ্রম পাওয়ার। ওকে, সেটার জন্য তোরা শিখলি কি পাওয়ার ইকুয়াল টু শিখলি কত, ডব্লিউ বাই টি। বা আমাদের এটাও শিখে নিলাম পাওয়ার ইকুয়াল টু যদি ভ্যারিয়েবল হয় সেখান থেকে দেখে নিলাম কত ডিটি অফ ডব্লিউ। মানে সেখান থেকে যদি ওয়ার্ক ডান বের করতে হয়, নিশ্চয়ই উল্টো কথাটা সত্যি হবে, ইন্টিগ্রেশন অফ পিডিটি। ওকে, তাহলে যদি কখনো পাওয়ারের ভ্যারিয়েশন টাইমের রেসপেক্টে জানা থাকে, সেখান থেকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দিলে কিন্তু আমরা এই ফর্মুলার সাহায্য নিয়ে সেটাকে বের করে ফেলবো। ওকে, যদিও জিনিসটা খুব একটা কঠিন নয়, কিন্তু তোদের জিনিসটা শিখে রাখতে হবে, জিনিসটা শিখে রাখলেই কিন্তু তবে তোরা সেটাকে অ্যাপ্রোচ করতে পারবি, আদারওয়াইজ সেটা কিন্তু তোদের জন্য ডিফিকাল্ট হতে চলেছে। হলো, এবারে তো মনে কর আমরা কয়েকটা ছোট ছোট নিউমেরিক্যালস দেখে নিচ্ছি, কিরকম, না প্রথম একটা নিউমেরিক্যালস দেখে নি। প্রথম নিউমেরিক্যালস এর সময়তে মনে কর আমাদের একটা ফোর্স আর ভেলোসিটির ভেক্টর ফরম্যাট দিয়ে দেয়া আছে। কি কি দিয়ে দেয়া আছে দেখতো, ধর আমাদের এখানটা থেকে বলেছে কি ফোর্স, ফোর্স বলা আছে এই ইকুয়েশন দিয়ে, বলা আছে 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ, ওকে, প্লাস 20 k ক্যাপ, ওকে, এত নিউটন।
আর আমাদের কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে সেই মুহূর্তে পার্টিকেলটার ভেলোসিটির কথা বলে দিয়েছে। পার্টিকেলের ভেলোসিটির কথা বলে দেওয়া আছে, দেখতো পার্টিকেলের ভেলোসিটি বলে দেওয়া আছে 5 i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাদের এখান থেকে দিল কত, ফোর্স আর ভেলোসিটির কথা বলে দিল, দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড। ওকে, বা আমাদের ওই ইনস্ট্যান্টেনিয়াস বলুক যাই বলুক, গল্প হচ্ছে ওই পাওয়ারই বের করতে হবে, ফাইন্ড পাওয়ার ডেলিভার্ড। হলো, তাহলে যদি পাওয়ার ডেলিভার্ডের কথা বলে সেখান থেকে আমরা কি রকম ভাবে বের করব, দেখতো আমরা তো একটু আগেই শিখে নিলাম পাওয়ার মানে কত হয়, ফোর্স আর ভেলোসিটি ডট প্রোডাক্ট, তাই তো আমরা তো একটু আগেই শিখেছি। আমরা শিখেছি কত, পাওয়ার, পাওয়ার মানে আমরা শিখেছি কি ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ভেলোসিটি। তাহলে দেখ না, ফোর্স এখান থেকে কোয়ান্টিটি লিখে ফেল, 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 20k ক্যাপ, তার সাথে ভেলোসিটি ডট প্রোডাক্ট করব, তাহলে এখান থেকে লেখ না, ডট দিয়ে লেখ না, কাকে লিখছিস, 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে দেখ ডট প্রোডাক্টের সময় আমরা কি শিখেছি, i এর সাথে i গুণ হয়, j এর সাথে j হয়, আর k এর সাথে কি হয় করে সেটাকে অ্যাড করে দিতে হয়। তাহলে এখানটা থেকে যদি আমরা ভ্যালুসটাকে লিখতে পারো কত, 10 5 50 প্লাস 10 মাইনাস 3, 10 মাইনাস 3 এতে কত চলে আসবে রে, 10 মাইনাস 3 মানে চলে আসবে সেটা হচ্ছে মাইনাস 30, হলো, প্লাস 20 ইন্টু 2, 20 ইন্টু 2 কত আছে 40, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 60। তাহলে এখানে পাওয়ার যেটা আসবে সেটা এসে গেল কত 60, 60 এখান থেকে সবগুলো যদি এসআই ইউনিটেতে থাকে তাহলে লিখবি কত 60 জুল পার সেকেন্ড, মানে সেটাকেই তোরা বলবি কত 60 ওয়াট। ওকে, তো এই রকম ভাবে তোদের কি করতে হবে না, পাওয়ার কিন্তু তোদের বের করে দেখাতে হবে, হলো। এবারেতে দেখ তোদের এই রকম একটা সিচুয়েশন দেয়া আছে, এই এক্সাম্পলটাতে আমরা এরকম ঘটনা নিয়ে নেব, দেখতো না পাওয়ার ডেলিভার যেটা হচ্ছে সেটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল আছে। মানে আমাদের দেখ পরের এক্সাম্পল হিসাবে নে, পরের এক্সাম্পলটাতে কিসের কথা বলা আছে, দেখ তোদের বললাম যে পাওয়ার, সেই পাওয়ারের ভ্যারিয়েশনটা কি রকম লেখা আছে, পাওয়ার ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, হলো, দিয়ে আমাদের বের করতে বলেছে ফাইন্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বিটুইন t ইকুয়াল টু 2 সেকেন্ড টু t ইকুয়াল টু 4 সেকেন্ড। ওকে, দিয়ে আমাদের বের করতে বললো কি ফাইন্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, একটা টাইমও কিন্তু স্পেসিফাই করে দিয়েছে, সেই স্পেসিফাইড টাইমটা কত, ফাইন্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইন বিটুইন t ইকুয়াল টু 2 সেকেন্ড টু 4 সেকেন্ড। ওকে, তো আমরা এখান থেকে বের করব কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, আগে আমাদের পাওয়ার দিয়েছে, পাওয়ার থেকে তো আমরা একটা কথা তো বের করতেই পারি, সেটা হচ্ছে কি ওয়ার্ক ডানের ভ্যালুটা তো বের করতেই পারি, তাই না। তো পাওয়ার থেকে যদি ওয়ার্ক ডানের ভ্যালু বের করতে হয় সেটার জন্য আমাদের কত শিখলাম, আচ্ছা কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখ পাওয়ার থেকে ওয়ার্ক ডান বের করতে গেলে আমরা কত শিখলাম, পি ইকুয়াল টু কত শিখেছিলাম, ডিডব্লিউ বাই ডিটি। তাহলে দেখ সেখান থেকে এটুকুনি কথা বলতে পারবো, ডিডব্লিউ ইকুয়াল টু কত আসবে, পি ডট ডিটি। তার মানে সেখান থেকে এটুকুনি বলতে পারবো ডব্লিউ ইকুয়াল টু কত আসবে, ইন্টিগ্রেশন অফ পি ডিটি, তাই তো। তাহলে দেখ না পি এর ভ্যালুটাকে এবার এখানটা থেকে বসিয়ে দে কত আসছে দেখ তো, 3t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এখানটাতে রইল কত ডিটি। তাহলে দেখ না 3t স্কোয়ার তার ইন্টিগ্রেশন করলে কত আসে, 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস টি, রাইট। এখান থেকে দেখ 3 3 বেরিয়ে গেল, 2 2 বেরিয়ে গেল, মানে এখান থেকে সিচুয়েশনটা কত আসছে দেখ না, টি টু দি পাওয়ার 3, রাইট। এখান থেকে সিচুয়েশনটা আসছে কত দেখ না, টি টু দি পাওয়ার 3 মাইনাস টি স্কোয়ার প্লাস টি। কোথা থেকে কোথা বলেছিল না, বলেছিল দেখ তো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, লিমিট বসিয়ে দে 2 to 4। তাহলে এখানটা থেকে সিচুয়েশনটা কি রকম আসছে দেখ তো,
4 টু দি পাওয়ার 3 মাইনাস 4 স্কোয়ার প্লাস 4 মাইনাস আমরা কত পাচ্ছি দেখতো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 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 ওটা প্লাস হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3 মানে কত আছে না, সরি এটা আমাদের আসবে 2 টু দি পাওয়ার 3, আমি একটুখানি ভুল লিখে ফেলেছি, এটা আসছে কত দেখতো 2 টু দি পাওয়ার 3, রাইট। তাহলে দেখ না 4 টু দি পাওয়ার 3 মানে 4 4 16, 4 16 কত আসছে না 64, 4 টু দি পাওয়ার 3 মানে তাই আসছে 4 4 16, 4 16 64। এখানটাতে কত আসছে 4 স্কোয়ার মানে এলো কত 16 প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মানে কত আসছে 8 প্লাস 4। এখানটাতে এটাও কত চলে আসবে, এটাতেও তোর ওই ফর্মুলার মাইনাসের জন্য মাইনাস চলে আসবে, মানে এটাতে কত পেলাম না -2। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখ না 64 চারে 68, 68 চারে কত পেয়ে যাচ্ছি দেখতো 68 চারে 72, 72 মাইনাস 16 8 24, 24 2 26, তাহলে 72 মাইনাস 26, 72 মাইনাস 26 করলে তোর এখান থেকে অ্যান্সার কত চলে আসছে দেখ না মোটামুটি চলে আসছে সেটা 46 জুল। তাহলে তোরা এখান থেকে শিখে নিলি কত যে আমাদের যদি কোথাও এরকম পাওয়ারের ইকুয়েশন দেয় সেখান থেকে ওয়ার্ক ডানের ভ্যালু পেয়ে গেলাম কত এটা। এবার দেখ ওয়ার্ক ডান মানেই তো আমরা শিখেছি কত, ওয়ার্ক ডান মানেই শিখেছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সেটাই কে শিখিয়েছিল, সেটাই আমাদের শিখিয়েছিল হচ্ছে কি না ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে তে আমরা এখান থেকে দেখে নিতে পারবো কত ওয়ার্ক ডানের ভ্যালু যেটা হচ্ছে কত চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা আমাদের এর উত্তর তাহলে কত চলে আসবে কাইনেটিক এনার্জির পরিবর্তন, অর্থাৎ তাকে আমরা লিখে দেবো কত 46 জুল। ওকে, আচ্ছা এবারেতে আমাদের আরো একটা অঙ্ক নিয়ে নেব, সেটাই আমাদের এই ক্লাসের লাস্ট এক্সাম্পল হবে, রাইট। দেখ আমরা আরো একটা জিনিস লিখে নিচ্ছি, আরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এই এক্সাম্পলের ক্ষেত্রে তোদেরকে আমি বলে দিচ্ছি কি না একটা গাড়ি আছে যেই গাড়িটার উপরে একটা কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই করছে, সেটা হচ্ছে কত পি। ওকে, দিয়ে বলা হয়েছে গাড়িটার পজিশন আর টাইমের রিলেশন কত আসবে। ওকে, আমাদের বলা হয়েছে কি এ কার ইজ মুভিং উইথ ফিক্সড পাওয়ার, তাহলে যে গাড়িটা ছিল সেই গাড়িটার ক্ষেত্রে যে পাওয়ারের ঘটনাটা ছিল সেই পাওয়ারটা হচ্ছে কত ফিক্সড। আমি বলে নিচ্ছি যে ফিক্সড পাওয়ার ছিল, তার ভ্যালু ছিল কত পি। দিয়ে আমাদের বের করতে বলা হচ্ছে কি ফাইন্ড রিলেশন অফ পজিশন অ্যান্ড টাইম, দিয়ে আমাদের বের করতে বলা হচ্ছে কি ফাইন্ড রিলেশন অফ পজিশন অ্যান্ড টাইম। বলো, তো এই কাজটাকে আমাদের করতে হবে। তো এবারেতে দেখ এই পজিশন টাইম বের করার জন্য আমাদের কিরকম ভাবে খাটতে হবে সেটাকে একটুখানি তোরা দেখ। প্রথম কথা দেখ আমরা কি শিখেছি দেখ, পাওয়ার ইকুয়াল টু শিখেছিলাম কত ফোর্স ইনটু ভেলোসিটি, রাইট। এটার মধ্যে আশা করবো কারোর কোনো সম্পর্ক নেই, অসুবিধা নেই। ফোর্স, ফোর্স মানে শিখেছিলাম কত মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু ভেলোসিটি। আবার দেখ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কত লিখেছি আবার ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে লিখছি কত ডিভি বাই ডিটি ইনটু ভেলোসিটি, সেটা হয়ে গেল কত পাওয়ার। তাহলে সেখান থেকে কি আমরা ক্রস মাল্টিপ্লাই করে এটাকে লিখতে পারবো না, দেখ না ভি ডিভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো না পি বাই এম ইনটু ডিটি, তাই তো। তাহলে সেখানটা থেকে যদি তোরা বোথ সাইডেতে ইন্টিগ্রেশন করিস ভ্যালু কত পেয়ে যাবি ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু পি বাই এম ইনটু টি। তাহলে সেখান থেকে তোরা লিখে ফেলতে পারবি কত দেখতো, যদি আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে নিই ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত 2p বাই এম ইনটু 2, তাহলে সেখান থেকে ভেলোসিটির ভ্যালু কত পেয়ে যাব আন্ডার রুট অফ 2pt বাই এম। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে কি না ভেলোসিটি আর টাইমের রিলেশন যদি পাওয়ার কনস্ট্যান্ট থাকে, এটা এখানেতে বের করতে দেয়নি কিন্তু এটাও আমাদের কখনো কিন্তু দরকার হতে পারে, তো সেটাকেও কিন্তু তোদের শিখিয়ে দিলাম। তোরা কিন্তু এটাকে অ্যাজ এ ফর্মুলা ট্রিট করতে পারিস, এটাকে তোরা অ্যাজ এ ফর্মুলা ট্রিট করলে তোরা কিন্তু ফিউচারেতে অনেক কাজে পাবি। ওকে,
কেননা তোদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে এইরকম এক একটা ফর্মুলা দিয়েই কিন্তু তোদের অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে, এখানটা থেকে ভ্যালুস দিয়ে দেবে, দিয়ে প্রোভাইড করে তোদেরকে আমাদেরকে কি বলবে না ভেলোসিটি বের করে দাও। তাহলে দেখ এখানটা থেকে আমরা শিখে নিলাম কত না ভেলোসিটির ইকুয়েশনটা শিখে। এবারে দেখ যদি আমরা ভেলোসিটি শিখে ফেলতে পারি, ভেলোসিটি থেকে আমাদের কি কাজ দিয়েছে, ফাইনাল কাজ দিয়েছে কি ফাইন্ড রিলেশন অফ পজিশন ভার্সেস টাইম। পজিশন আর টাইমের সম্পর্ক বের করতে বলেছে, তো পজিশন আর টাইমের সম্পর্ক কিন্তু এই ভেলোসিটি থেকে বেরিয়ে যায়। কিরকম ভাবে দেখ, ভেলোসিটি ইকুয়াল টু আমরা সবাই শিখেছি কত হয় ডিএক্স বাই ডিটি। সেই ডিএক্স বাই ডিটি তার ভ্যালুটা কত আসছে এখান থেকে রুট ওভার পিটি বাই এম। তাহলে সেখান থেকে ডিএক্স তার ভ্যালুটা কত চলে আসছে দেখতো, এটুকুনি কর না রুট ওভার টু পি বাই এম, সেটা তো কনস্ট্যান্ট বাইরে রাখ, এখানটাতে কত করছিস টি টু দি পাওয়ার হাফ, রাইট একটু ওয়েট কর, এখানটা থেকে টি এর পাওয়ারেতে রুট ছিল, তাহলে টি এর পাওয়ারেতে রুট থাকলে আমি কত লিখে দেবো টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। তাহলে দেখ যদি আমি ইন্টিগ্রেশন করি বোথ সাইডেতে, দেখ কনস্ট্যান্টটা তো বাইরে চলে আসবে, মানে এই দিক থেকে পাবো কত এক্স, সেটার ভ্যালু কত চলে আসছে রুট ওভার টু পি বাই এম। দেখ না টি টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, তোর নিচেতে চলে আসছে কত, নিচে চলে আসছে এখান থেকে হাফ প্লাস 2, আর ওপরটাতে কত চলে যাচ্ছে, ওপরটাতে চলে যাচ্ছে টি টু দি পাওয়ার হাফ প্লাস 1, মানে এখানটাতে কত চলে আসছে টি টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে কত আসছে হাফ প্লাস 1 হলো। এটা হয়ে গেল কি না টি এর ঘটনাটা। তাহলে তো এখানটা থেকে আমরা কত লিখতে পারবো দেখতো, এখানটা থেকে লিখতে পারবো নিচেতে চলে আসছে কত 3/2, 3/2টা ঘুরে গেলে কত চলে আসছে 2/3 ইন্টু তোর এখান থেকে কত চলে আসছে দেখতো ইন্টু টি টু দি পাওয়ার 3/2, এখানটা থেকে কত আসছে রুট ওভার 2p বাই এম, রাইট। এই ঘটনাটা চলে আসছে কোথা থেকে আমাদের এই রিলেশনটার ক্ষেত্রে। এবারে দেখ তোরা সবাই জানিস কি যখন ইন্টিগ্রেশন করলি আমাদের এই ভ্যালুসটা তোরা পেয়ে গেলি, তাহলে তোরা যদি এই ভ্যালুসটা পেয়ে যাস 2/3টাকে যদি তোরা একটা কাজ করিস কি মনে কর রুটের ভেতরটাতে এন্ট্রি করিয়ে দিস, তাহলে 2/3টাকে যদি তোরা রুটের ভেতরটাতে এন্ট্রি করিয়ে দিস কিরকম সিচুয়েশনটা পাবি দেখতো, দেখ রুটের ভেতরেতে গেলে তো সেটা কত চলে আসছে 4 আর 9, 4 আর 2 তে আমাদের কত আসছে 8, মানে সেটা চলে আসছে কত 8/9, এখানটা থেকে পাচ্ছিস কত পি বাই এম, এখানটা থেকে পাচ্ছিস কত টি টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এখান থেকে গেল কত টি টু দি পাওয়ার 3/, হলো। তাহলে এই ঘটনাটাই হচ্ছে কি কার রিলেশন না রিলেশন বিটুইন আমাদের হচ্ছে যে তোর কত ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। মানে দেখ যদি কোথাও পাওয়ার কনস্ট্যান্ট থাকে সেখান থেকে তোদের যে লাইনটা তোদের মুখস্থ করানোর জন্য আমার দরকার সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2। পাওয়ার কনস্ট্যান্ট থাকলে এটাকে তোরা একটা কি করলি কনস্ট্যান্ট মুখস্থ করে নিলি। আর দেখ তোরা কি শিখে নিলি যদি পাওয়ার কনস্ট্যান্ট থাকে তখন ভেলোসিটি ইকুয়াল টু দিকে নিলি কত ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ। ওকে, এই একটা তোর এখান থেকে ইম্পর্টেন্ট লাইন, আর এই একটা ইম্পর্টেন্ট লাইন যেটাকে তোরা এই অঙ্ক থেকে অ্যাজ এ থিওরি ট্রিট করে নিবি, এবং অ্যাজ এ থিওরি ট্রিট করে এটাকে তোরা সমস্ত জিনিসকে মুখস্থ করে রেখে দিবি, তাহলেই কিন্তু তোদের কিন্তু একটা হেল্প হয়ে যাবে। হলো, তাহলে দেখ আমাদের আজকের ক্লাসেতে এই অবধি শেষ করব, আর আমাদের পরের জিনিসগুলোতে কি কি আছে, পরের জিনিসটাতে লিখবো কি ভার্টিক্যাল সার্কুলার মোশন, আর দেখবো কি আমরা ওই কলিশন, এই দুটো জিনিসকে আমরা কমপ্লিট করে নিলেই কিন্তু আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারটাও শেষ হয়ে যাবে। হয়ে গেলে আমরা কোথায় চলে যাব না পরের চ্যাপ্টার রোটেশনাল মেকানিক্সে চলে যাব। ওকে, তাহলে এটুকুনি জিনিস আশা করি তোরা বুঝতে পেরেছিস, আশা করি তোরা কমপ্লিট করবি, এবং তোরা এটাকে করবি কি বারবার লিখে লিখে প্র্যাকটিস করবি। অনেক কিছু জিনিস যেটা আমি এই আজকের ক্লাসটাতে তোদেরকে বলে দিলাম সেটা হয়তো তোদেরকে কেউ থিওরি হিসাবে কেউ পড়াবেই না, তো যেটা বলে দিলাম সেটাকে তোরা প্রপারলি খাতায় নোট করে নিয়ে তোরা এগিয়ে যেতে থাকিস, দেখবি তোদের লাইফটা ঠিকঠাক থাকবে, তোদের এখান থেকে ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু যথেষ্ট ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তো আশা করব তোরা এইরকম ভাবে আস্তে আস্তে এগিয়ে যাবি, এবং তোদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবি, এবং তোদের এক্সামও ভালো হবে সেটা আমি এক্সপেকটেশন রাখবো। ওকে, তো চল এই অবধি, সবাইকে বাই বাই, টাটা।